জুলাই আন্দোলনের সফলতা দেশের জনগণের, একক কোনো দল বা ব্যক্তির নয়, বিএনপির আলোচনা সভায় প্রধানমন্ত্রী। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। গণ অভ্যুত্থানের 2 বছরে বাংলাদেশ। ফোরামে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. প্রচার করলেই ব্যবস্থা। শেখ হাসিনার বক্তৃতার কথা যদি বলেন 5 তারিখে, যেটাকে আপনি উল্লেখ করলেন, ব্যর্থের আস্ফালনের বেশি আমার কিছু মনে হয় না। মানে she wants to be relevant. 1 বছরের মধ্যে শেষ হবে জুলাইয়ের সব মামলার বিচার। উনি নিজে নিজে এসে আইনের কাছে সমর্পণ করতে পারেন নিজেকে, অথবা তাকে আনা যেতে পারে। 2 প্রক্রিয়াই তো মানে ওপেন আছে। জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেওয়া হবে বিরোধী দলের পরামর্শ, সনদকে ধারণ করেই হবে সংবিধান সংশোধন। ছাত্রদল শিবিরের সংঘর্ষ উত্তপ্ত শিক্ষাঙ্গন, জবি, ঢাকা কলেজ ও আলিয়ায় ধাওয়া পাল্টা ধাওয়া, বেরোবিতে তদন্ত কমিটি, 144 ধারা জারির আবেদন। সিরাজগঞ্জে সিল্ক সিটির বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় 7 ঘন্টা বন্ধ ছিল ঢাকা উত্তরবঙ্গ রেল যোগাযোগ, দিনভর চরম দুর্ভোগে যাত্রীরা। আসার পরে ট্রেনের চাকা ভেঙে পড়ে গেছে, একটা শব্দ হইলো, চাকার শব্দ হইলো, আমরা তো আতঙ্ক হয়ে গেছি। সেউতায় অভিবাসীদের দলে মানবিক সংকট, স্পেন মরক্কোর পাল্টাপাল্টি অভিযোগ, ইইউর জরুরি বৈঠকে সীমান্তে কড়াকড়ি আরোপের তাগিদ। এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনই হবে টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ, বলছেন হান্নান সরকার। সামর্থ্যের প্রমাণ দিতে হবে টপ অর্ডার ব্যাটসম্যানদের। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। কোনো একক দল বা ব্যক্তি নয়, জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব দেশের জনগণের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে, আর সমস্যা সমাধানের জন্য নিরন্তর চেষ্টা চলছে। গণতন্ত্র আদায়ে 17 বছরের সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ বিসর্জন দেওয়া সবার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের সম্মিলিত আন্দোলনেই পতন হয়েছিল ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের। বর্তমান সরকার তার সামর্থ্য অনুযায়ী এই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকবো। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর ভিতরে যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। যাদের কর্মসংস্থানের প্রয়োজন, ইনশাল্লাহ তাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। ফ্যাসিবাদী সরকার $16 বিলিয়ন পাচার করার পাশাপাশি দেশের অর্থনীতি ধ্বংস করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার সাধ্য অনুযায়ী সংকট সমাধানের চেষ্টা করছে। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা চলছে। জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবার সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসেবে তারা এটাকে বিবেচনা করেছিল। আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি। চলমান জ্বালানি সংকট দূর করারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, দেশে বন্ধ অর্ধশত মিল কারখানার অনেকগুলো আগামী 6-7 মাসের মধ্যে চালু করা হবে। জনগণ এখন চায় যে আমরা আমাদের বলা কথাগুলো বাস্তবায়ন করি।
সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার পদত্যাগ দাবির এক দফা ঘোষণার পর আরও তীব্র হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ। 24-এর 4 আগস্ট ছিল জুলাই অভ্যুত্থানের সবচেয়ে রক্তক্ষয়ী দিন, যেদিন সরকারি বাহিনী ও আওয়ামী অস্ত্রধারীদের গুলিতে নিহত হন প্রায় 100 জন। এর প্রেক্ষিতে পূর্ব ঘোষিত 6 আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্ট নির্ধারণ করা হয়। আরও জানাচ্ছেন মাসুদা লাবনী। 3 আগস্ট শহীদ মিনার থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি জানিয়ে 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর 4 আগস্ট রাজপথে থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন অব্যাহত রাখে ছাত্র জনতা। সারা দেশ থেকে অভ্যুত্থানকামী মানুষের ঢাকায় আসা ঠেকাতে ব্যাপক ধরপাকড় শুরু হয়। 3 আগস্ট রাত থেকে 4 আগস্ট দিনব্যাপী সারা দেশে সরকারি বাহিনী ও আওয়ামী অস্ত্রধারীদের হত্যাযজ্ঞ চলে। শাহবাগে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, অগ্নিসংযোগ করা হয় যানবাহনে। এদিন আন্দোলনকারীদের উপর গুলি চালানো বন্ধের আবেদন জানিয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট এবং আন্তর্জাতিক তদন্ত চাই। শাহবাগ ছাড়াও সায়েন্স ল্যাব, বাংলা মোটর, যাত্রাবাড়ি, মহাখালী, ধানমন্ডি 27, মিরপুর 10, উত্তরা, রামপুরা ও বাড্ডা সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত 20 জেলায় সংঘর্ষ ও গুলিতে 93 জনের নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়। সিরাজগঞ্জের এনায়েতপুরে নিহত হয় 15 পুলিশ সদস্য। উত্তাল পরিস্থিতিতে দেশব্যাপী কারফিউ জারি ও 4G মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। 5 আগস্ট থেকে 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব পেশ করে। এতে শিক্ষক, বিচারক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া চালুর আহ্বান জানানো হয়। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতদের মরদেহ নিয়ে মিছিল করেন আন্দোলনকারীরা। শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ ও গুলিতে নিহতের সংখ্যা বাড়তে থাকায় পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্টে নিয়ে আসা হয়। গোটা রাজধানীকে ঢেকে ফেলা হয় নিরাপত্তার চাদরে। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটাতে নানা বাধা বিপত্তি পেরিয়ে ঢাকার প্রবেশমুখ ও আশেপাশের এলাকায় আসতে থাকেন লাখো মানুষ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। 5 আগস্ট শেখ হাসিনার ভিডিও বার্তা ঘিরে আলোচনা সমালোচনার মধ্যেই নিষেধের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে জানান, এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের এ ধরনের আয়োজনকে সমর্থনও করে না নয়াদিল্লি। 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ঢাকা থেকে পালিয়ে আশ্রয় নেন ভারতে। সেখানেই অবস্থান করছেন তিনি। ভারতে অবস্থানকালে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচার ঘিরে আলোচনায় ঢাকা দিল্লি সম্পর্ক। এর মধ্যে 5 আগস্ট ফের ভারত থেকে ভিডিও বার্তা দেওয়ার কথা রয়েছে তার, যার আয়োজনে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানায় ঢাকা। হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে নেতিবাচক প্রভাব যেন না ফেলে সেটাও জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে নয়াদিল্লি। এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যম কর্মীদের সাফ জানান, বেসরকারি প্রতিষ্ঠানটির আয়োজনের সঙ্গে সম্পৃক্ত নয় ভারত সরকার। বেসরকারি প্রতিষ্ঠান আয়োজিত কার্যকলাপের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। সেই মঞ্চের কোনো বার্তাকেও সরকার সমর্থন করে না। ভারত সরকার কা যদিও ঢাকা ও নয়াদিল্লি উভয় পক্ষই কূটনৈতিক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছে। নীরব দাস, নিউজ 24। আদালতের আদেশ অমান্য করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে
কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জানান, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে এই সরকার কোনো ভূ রাজনৈতিক চাপে নেই। শিগগিরই জ্বালানি সমস্যার সমাধান হওয়ার আশ্বাসও দেন তথ্য উপদেষ্টা। 5 আগস্ট ভারতের সাংবাদিকদের একটি অনুষ্ঠানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন এমন প্রচার চলছে। যদিও ভারত সরকার স্পষ্ট করেছে, মানবিক আশ্রয় থাকা কোনো বিদেশির সে দেশে রাজনৈতিক বক্তব্য দেবার সুযোগ নেই। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বক্তব্য দিলেও তার দেশের গণমাধ্যমে প্রচার করা আইনের লঙ্ঘন হবে। তার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত। কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। জানান, ভূ রাজনৈতিক কোনো চাপে নেই সরকার। ক্ষমতায় থাকতে কোনো বিশেষ দেশকে খুশি রাখার কৌশলও নেবে না বিএনপি সরকার। শেখ হাসিনাকে ফেরতে কাজ চলছে, দেশে এলেই গ্রেফতার করা হবে তাকে। এটা খুব হাস্যকর লাগে, যাকে আমি ধরে আনতে চাই পারলে, কারণ আমাদের তো চুক্তি আছে, যে বিনিময় চুক্তি। আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবেন, তো আসুন, আমরা প্রস্তুত আছি। আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করবো। কিন্তু অবশ্যই গ্রেফতার হবেন। উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা যা আইনগত অধিকার, উনি সেটা এক্সারসাইজ করুন, লয়ার আনুন, ফাইট করুন, ডিফেন্ড করুন। ডাক্তার জাহেদ বলেন, টমেটো, কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত হয়েছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুতের উপর চাপ পড়েছে। বিদ্যুতের বিলে অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। সরকার লোডশেডিং তারপরে করতে চায় না। সরকার কি করছে, যেহেতু গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র কমে গেছে, সরকার অত্যন্ত এক্সপেন্সিভ তরল জ্বালানি, ডিজেল বেস জ্বালানি দিয়েও বিদ্যুৎ উৎপাদন করছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 1 বছরের মধ্যে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সব মামলার বিচার শেষ করতে চায় প্রসিকিউশন, জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বলেন, সারা দেশে 3000-এর বেশি ক্রসফায়ারের অভিযোগ আছে। ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। জানান, ট্রাইব্যুনালের মামলায় শেখ হাসিনা সহ যতগুলো মামলার রায়ের পর আপিল হয়েছে তা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 6টি রায়ে 16 জনের মৃত্যুদণ্ড ও 11 জনকে যাবজ্জীবনের পাশাপাশি অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কতদূর এগোলো বিচার তা নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ের বিচার স্বচ্ছতার সাথে আন্তর্জাতিক মান বজায় রেখে করা হচ্ছে। আরও বেশ কিছু মামলার রায় হবে শিগগিরই। এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। বিচার ও তদন্ত নিয়ে প্রায়ই ওঠে প্রশ্ন। অনেকেই বলেন পিক অ্যান্ড চুজ হচ্ছে আসামি নির্ধারণে। এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বললেন, এসবের সুযোগ নেই। এখানে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে যেটুকুন দায়িত্ব পালন করার ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং সততার সাথে যেটুকুন দায়িত্ব পালন করার, সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই যে পিক অ্যান্ড চুজ, এই শব্দটার সাথে আমাদের বোধহয় একটু দ্বিমত আছে, যে এইরকমটা আমরা অন্তত আমার আমলে হয়েছে বলে আপনারা স্পেসিফিক বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার হেইট স্পিচ প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকতে বললেন চিফ প্রসিকিউটর। তবে শেখ হাসিনার প্রসঙ্গে এক এক সময় এক এক কথা বলছে ভারত ও তার সমর্থকরা। যেটা বিদ্বেষমূলক, মানে আপনি নির্ণয় করেন ওইভাবে যে যদি এটা কন্টেম্পচুয়াস হয়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনা হবে, এ কথা জানিয়ে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, এই বিষয়ে বিরোধীদের মতামত নেওয়া হবে। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদ সাংবিধানিক উপায়ে বাস্তবায়ন করা হবে। কমিটির প্রথম বৈঠক শেষে তারা এসব কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক। জুলাই অভ্যুত্থান ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে আইন সংশোধন ও বাস্তবায়নের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন আইনমন্ত্রী। জানান, জুলাই সনদ পাশ কাটিয়ে কারো ওপর রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেয়া হবে না, নেওয়া হবে বিরোধীদের মতামত। সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদ আমার সামনে থাকবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না, করতে পারি না। সংস্কার কমিশনের 48টি প্রস্তাবের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানান কমিটির সভাপতি। আলোচনার মাধ্যমে সনদ বাস্তবায়ন ও বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার আশ্বাস দেন। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। সংবিধানের সংস্কারের মধ্য দিয়েই জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ারও আশ্বাস দেন কমিটির সদস্যরা। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষে জড়িয়েছেন দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর ঢাকা কলেজে ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে দুই সংগঠনের 50 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর আলিয়া মাদ্রাসায়ও। রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ক্যাম্পাস, ব্যানার টানানো আর কর্মী সভাকে কেন্দ্র করে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। শিবিরের দাবি, জুলাই অভ্যুত্থানে আলোচনা সভার ব্যানার টানানোর সময় তাদের উপর হামলা চালায় ছাত্রদল। এতে আহত হন অন্তত 20 জন। তবে ছাত্রদলের পাল্টা অভিযোগ, সকালে তাদের কর্মী সভায় সুপরিকল্পিত হামলা চালিয়েছে শিবির। ব্যানার টানানোর জন্য গেলে ছাত্রদলের কিছু মোশারফ, এরপরে দিন মোহাম্মদ সহ আরও কিছু নেতা আমাদের ভাইদের উপরে চড়থাপ্পড় শুরু করে এবং বলে, তোরা এখানে কি করিস? শিবিরে তাদের আত্মপ্রকাশ ঘটিয়ে তারা সশস্ত্র কায়দায় বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসকে উত্তপ্ত করতে চায়, তাহলে তাদের পরিণতি ছাত্রলীগের মতো। একই চিত্র দেখা গেছে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই সংগঠনের নেতাকর্মীরা। জবিতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হন অন্তত 15 জন। আলিয়া মাদ্রাসায় 3 ছাত্রদল কর্মী সহ আহত হন অনেকে। রক্তে একদম রঞ্জিত হয়ে গেছে ক্যাম্পাস। আমি বলি, ভাই ওকে আমার কাছে দেন, আমি নিয়ে যাই। বলতেছে না, তুই ক্যাম্পাসে থাকতে পারবি না, তোকে বের করে দেওয়া হবে। তখন আমাদের শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারা শুরু করে। বিএনপি মোনা যারা এখানে ছাত্ররা যে এই হলে থাকে তাদের উপর অতর্কিত হামলা করবে, কিন্তু সেটাই হয়েছে। তাদেরকে বাঁচাতে এসে আমরা বিভিন্নভাবে হামলা শিকার হয়েছি। আপনি ইতিমধ্যে জানেন যে 3 জন গুরুতর অসুস্থ। এদিকে গত রবিবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও একইভাবে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবির। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন এবং ক্যাম্পাসে 144 ধারা জারির আবেদন জানানো হয়েছে। একটা তদন্ত কমিটি করে এগুলো ভিডিও ফুটেজ নিয়ে আমরা অলরেডি দ্রুত ব্যবস্থা নেওয়ার একটা প্রশাসন থেকে সাময়িকভাবে নির্দেশ হয়েছে, আজকে লিখিত চিঠি ইস্যু হবে। শিক্ষাঙ্গনে রাজনৈতিক দলগুলোর একের পর এক এমন মুখোমুখি অবস্থান ও সংঘাতের ঘটনায় শিক্ষার পরিবেশ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার রাত 8টায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয় মিছিলটি। বিভিন্ন স্লোগানে মিছিলটি 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে শিবিরের সেক্রেটারি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির ও ছাত্র শক্তির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। আওয়ামী লীগ, যুবলীগ যেরকম বহিরাগতদের নিয়ে এসে ক্যাম্পাসগুলোতে হেলমেট বাহিনীদের নিয়ে এসে হামলা চালাতো, তারা সেই একই পথ অবলম্বন করা শুরু করেছে।
নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের সাথে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। শ্রদ্ধা নিবেদন শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পরিচয় সব দল ও মতের ঊর্ধ্বে। আইনজীবীরা সবসময় এই দুজন ব্যক্তির অবদান স্মরণ করবে। দেশের প্রতিটি নাগরিকের জন্য আইনি সেবা নিশ্চিত করা নতুন কর্মকর্তাদের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জানান অ্যাটর্নি জেনারেল। আজকে যে বিচার বিভাগ স্বাধীন, সেটিও কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি। আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পাশাপাশি ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের মুক্তি বাহিনীর সদস্য এবং ২০২৪ সালে যে সমস্ত ছাত্র, যুবক, রাজনৈতিক কর্মী যাদের রক্তের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তাদের প্রত্যেকের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জুলাইয়ের স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর সিরজা মিলনায়তনে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া সহ জুলাই যোদ্ধাদের ওপর হামলা, মামলা ও গুম খুনের বিচার না হওয়ার সমালোচনাও করেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল ২ বছরেও তার বাস্তবায়ন ঘটেনি। বিএনপি এখন এই জুলাই সনদকে এড়িয়ে, গণভোটকে এড়িয়ে তারা এখন তাদের মতো করে ওই ভিন্ন মতগুলো বাদ দিয়ে সংবিধানের ছোট ছোট কিছু সংশোধন করে একটা পার্লামেন্টে বিশেষ কমিটি গঠন করে সংবিধানটাকে সংশোধন করতে চায়। জনগণের অভিপ্রায় একটা ডেমোক্রেটিক সোসাইটিতে সর্বোচ্চ মর্যাদা পায়। সেই অভিপ্রায়ের ভিত্তিতে কোনো ভোট হলো, কোনো রায় হলো, ৭০ ভাগ মানুষ ভোট দিল, এখন সরকারি দল মানবে না। প্রায় ৭ ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দর্শক সহকর্মী আব্দুস সামাদ সাইমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অবশেষে প্রায় ৭ ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জে সিল্ক সিটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারী ট্রেন ১.৫ ঘন্টার অভিযান শেষে রেল চলাচল স্বাভাবিক করে। সাময়িক ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন তারা। প্রায় ৫-৬ ঘন্টার মতো ট্রেন চলাচল বিচ্ছিন্ন ছিল, আলহামদুলিল্লাহ এখন স্বাভাবিক অবস্থা চালু হচ্ছে। যাত্রীদের যে ভোগান্তি হয়েছে তার জন্য বাংলাদেশ রেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। ট্রেন লাইনচ্যুতের ঘটনায় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে যাত্রীবাহী ট্রেন। শুরু হয় শিডিউলে বিপর্যয়। টোটালি রেল স্টেশন বন্ধ ছিল, প্রায় ৬.৫ ঘন্টা বন্ধ ছিল। এখানে লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেন আসে নাই নির্দিষ্ট টাইমে। ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন পার হওয়ার পরেই ঝ-বগির একটি চাকায় সমস্যা দেখা দেয়। পরে ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনের একটি চাকা খুলে যায় এবং অপর একটি চাকা ভেঙে যায়। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দ হইতেছে কিন্তু ওই থেকে থেকে বাড়ি খায়া ধোঁয়া ওঠে। ট্রেনের বগি তো মাথা পাঁচ হয়ে গেছে। আমি তো সিঙ্গল দিল ড্রাইভার দেখবো না, আমি আর সিঙ্গল দিবার পারি নাই। মাঝখানে আইটা আসার পরে অর্ধেক রাস্তা আইসি, আসার পরে কোথায় ট্রেনের চাক্কা ভেঙে পড়ে গেছে। জামতলের পরে জামতল ছাড়ার পরেই একটা শব্দ হইলো, মানে চাকার শব্দ হইলো, আমরা তো আতঙ্ক হয়ে গেছি। বগিটা মানে উপর মুখে লাফা উঠলো, ওঠার পরেই মনে করেন যে বগির মধ্যে চিকড়ি প্যাসেঞ্জার যাত্রীরা চিকড়ি এবং মনে হয় যে কেউ কারো দেখা যাইতেছে না, ধুলো বালি দেওয়ার ভিতরে অস্থির, কেটা কাক যায় জড়া ধরতেছে খালি চিকড়ি। বিভিন্ন স্থানে নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস সহ অন্তত 10টি ট্রেন আটকা পড়েছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্পেনের সেউতা সীমান্তে সুরক্ষা আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মরক্কো থেকে দেশটিতে অবৈধ অভিবাসন ঠেকাতে 5টি ক্ষেত্রে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। সেউতায় নজিরবিহীন অভিবাসীর ঢলে দিন দিন তীব্র হচ্ছে মানবিক সংকট। হাজারো মানুষের দুর্দশার মধ্যেই পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে স্পেন মরক্কো উত্তেজনা।
জীবনের স্বপ্ন নিয়ে ইউরোপের পথে ছুটছেন হাজারো মানুষ। সেই ঢলে উত্তপ্ত স্পেনের সেউতা সীমান্ত। আফ্রিকার দেশ মরক্কো থেকে ঝুঁকিপূর্ণ প্রবেশের চেষ্টায় তৈরি হয়েছে মানবিক সংকট। মাত্র ৮৪,০০০ মানুষের সেউতা এখন অভিবাসীর ঢলে বিপর্যস্ত। সীমান্ত ও সৈকতে আটকা পড়েছেন হাজারো মানুষ। মানবিক সংকটের পাশাপাশি বাড়ছে প্রাণহানির শঙ্কা। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, সীমান্ত পারাপারে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এই সংকট ঘিরে মুখোমুখি মরক্কো ও স্পেন। সেউতার নেতা হুয়াং হেসুস ভিভাসের অভিযোগ, এইটি স্পেনের ভূখণ্ডগত অখণ্ডতার উপর আঘাত। তার দাবি, মরক্কোর অনুমোদন ছাড়া এমন পরিস্থিতি তৈরি হওয়া কঠিন। তবে মরক্কোর দাবি, স্পেনের সর্বোচ্চ আদালতের রায়ই অভিবাসী সংকটকে নতুন মাত্রা দিয়েছে। রাবাতের অভিযোগ, সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আগেই মাদ্রিদকে সতর্ক করা হয়েছিল। অংশীদার দেশগুলোর সাথে সহযোগিতা বৃদ্ধি, বাহ্যিক সীমান্ত শক্তিশালীকরণ, আগাম সতর্ক ব্যবস্থা, পাচারকারী চক্র ধ্বংস ও প্রত্যাবর্তন জোরদার করা, এই 5 ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানোর উপর জোর দিয়েছে ইইউ। সেউতা সংকট নিয়ে এক বৈঠকে তারা এই 5 ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করার তাগিদ দেয়। চন্দ্রা, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করতে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন অনূর্ধ্ব 19 দলের কোচ হান্নান সরকার। তবে শুধু কন্ডিশনই নয়, নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস রাখছেন সাবেক এই নির্বাচক। সে সাথে স্পিনারও বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন হান্নান সরকার। 23 বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট ছিল শেখার গল্প। এবার সেই গল্প বদলে দেওয়ার সুযোগ। তার আগে ডারউইনে অনুশীলনে নিজেদের যতটা সম্ভব প্রস্তুত করছে টাইগাররা। দীর্ঘদিন ধরে ব্যর্থ হয়ে আসছে টাইগার টপ অর্ডার। এবার মোকাবেলা করতে হবে স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্সদের। গুরুদায়িত্ব তাই তানজিদ, সাদমান ও অধিনায়ক নাজমুল শান্তের কাঁধে। হান্নান সরকারের বিশ্বাস, অজি কন্ডিশনে ভালো করবে টাইগারদের ব্যাটিং লাইন আপ। ব্যাটসম্যানরা এখন অনেক সচেতন এবং একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই ব্যাটসম্যানরা এখন তাদের সম্পর্কে জানে। আমরা কিন্তু জানতাম না, সেটার সঙ্গে কম্পেয়ার করলে আমাদের ব্যাটসম্যানরা জানে এবং অ্যানালাইসিস করার অনেক সুযোগ রয়েছে, কিছুটা আইডিয়া নেওয়ার সুযোগ রয়েছে। সো সব জায়গা থেকে আমি আমাদের বাংলাদেশ ক্রিকেটে 23 বছর যেখানে উঠে এসেছে, আমি বিশ্বাস করি আমাদের দল যথেষ্ট প্রিপেয়ার্ড হয়ে সেখানে খেলা শুরু করবে এবং আগের চেয়ে মানে 2003-এর সঙ্গে কম্পেয়ার করলে নিশ্চিতভাবে আমরা ভালো কিছু রেজাল্ট আশা করতেই পারি। হান্নানের মতে আগ্রাসন নয়, ধৈর্যই অস্ট্রেলিয়ার মাটিতে টিকে থাকার মূল মন্ত্র। শুরুতেই ব্যাট চালানো নয়, বরং অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দেয়াই হতে পারে সাফল্যের চাবিকাঠি। যদি তারা কনফিডেন্স থাকে যে আমি ভালো বলটা ছাড়বো, যেটা উইকেটের উপর দিয়ে যাচ্ছে বা সাইড দিয়ে যাচ্ছে, ওই বল ছাড়ার যে বিষয়টা সেটা যদি কনসার্ন থাকে, আমার মনে হয় এটা বড় রান করা সম্ভব। 5 দিন টিকে থাকার থেকে সেশন বাই সেশন খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন সাবেক এই নির্বাচক। সেই সাথে স্পিনাররাও বড় ভূমিকা রাখতে পারেন বলে বিশ্বাস তার। 13 আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। তাসবিহ শরণ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।